বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব অনুপাত অধ্যায়টা, ঠিক আছে? অনুপাত। তো অনুপাত জিনিসটা কি? এটা আমাদের একটু শুরুতে বোঝা দরকার যে আসলে অনুপাত জিনিসটা কি? অনুপাত দ্বারা আমরা কি বুঝি? আমরা তো স্বাভাবিকভাবে অনেক সময় লিখতে দেখছি যে 2:5, তাই না? এইটাই হচ্ছে অনুপাত। এখন এই অনুপাত বলতে আমরা কি বুঝাই? অনুপাত দ্বারা আসলে কি বুঝাই? এই জিনিসটা আসলে আমাদের সবার আগে ক্লিয়ার করা দরকার যে অনুপাত দ্বারা কি বুঝানো হয়। এই জিনিসটা বুঝতে পারলে আমরা অনেক অঙ্ক এমনিতেই সলভ করতে পারবো, ঠিক আছে? তো ধরো আমি বললাম যে ক ইজ টু খ, এদের অনুপাত হচ্ছে 3:7, ঠিক আছে? মানে 3:7, মানে ক এর অংশ যদি হয় 3, তাহলে খ এর অংশ তখন হবে কত? 7। মানে ক এর অংশ কত এবং খ এর অংশ কত, এই দুটোর মাঝে অনুপাতটা কি সেটা বোঝানো হয় এই সংখ্যাটা দ্বারা। এখন দেখো আমি একটা সহজ উদাহরণ দ্বারা বুঝাই। মনে করো ক হচ্ছে একজন লোক, খ হচ্ছে একজন লোক। তাহলে ক আর খ এর কাছে টোটাল 100টা চকলেট আছে আমার কাছে। এই 100টা চকলেট আমি ক আর খ এর মাঝে বিতরণ করে দেবো, ঠিক আছে? গিফট করবো ক আর খকে। তাহলে আমি কি করব? ককে যদি আমি দিই 3টা চকলেট, তাহলে খকে আমি তখন দিব কয়টা চকলেট? 7টা চকলেট দেবো। কথা কি বুঝতে পারছো? ককে ককে যদি আমি দিই 3টা চকলেট, তাহলে খকে দিব আমরা কয়টা চকলেট? 7টা চকলেট দিব, ঠিক আছে? অর্থাৎ যদি আমরা ককে দিই 30টা চকলেট, তখন খকে আমরা দিব 70টা চকলেট। অর্থাৎ এই 100টা চকলেট টোটাল এইভাবে বন্টন করা হবে। 30টা চকলেট পাবে ক, আর 70টা চকলেট পাবে খ। অর্থাৎ ক এবং খ এর মাঝে কোনো একটা প্রপার্টি বা কোনো একটা জিনিস বা কোনো একটা টাকা বা যে কোনো জিনিস কিভাবে বন্টন করা হচ্ছে, এই জিনিসটাকে আমরা বুঝাই অনুপাতের মাধ্যমে। তাহলে দেখো, এখন অনুপাতের মাধ্যমে আমাদের আরও কিছু জিনিস বোঝার আছে। এই সিম্পল জিনিস। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন কি আমি জানি না, আমি মুছে আবার একটু বা আমি সাইডে আবার একটু বুঝাই। দেখেন, এতক্ষণ তো বললাম আমরা বন্টন করার কথা। এখন মনে করেন বন্টন অন্য যে কোনো একটা জিনিস, ঠিক আছে? আহ, মনে করেন ক আর খ একই জিনিস আমি মনে করলাম। ক আর খ, এদের দুজনের অনুপাত হচ্ছে 2:5, ঠিক আছে? এখন এটা হচ্ছে তারা ডোনেট করে। ক আর খ এবার ডোনেট করে, ঠিক আছে? এর মানে হচ্ছে ক যদি 2 টাকা ডোনেট করে, ক যদি ডোনেট করে 2 টাকা, তাহলে খ সেম টাইমে ডোনেট করবে 5 টাকা। কথা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে আমরা যদি বলি, যদি ক যদি দেয় 2 টাকা, তখন খ দিবে কত টাকা? 5 টাকা। যদি ক দেয় 20 টাকা, তাহলে খ দিবে কত টাকা? 50 টাকা। এখন একই সাথে দেখেন আপনারা, এই যে এই যে 20 টাকা আর 50 টাকা, এইটাকে যদি আমরা যে কোনো বড় একটা সংখ্যাকে আমরা যদি অনুপাতে ভেঙে লিখি, একটু ছোট করে লিখি, তাহলে কি হবে? 20কে যদি আমরা 10 দ্বারা ভাগ দিই আসবে কত? 2। 5কে যদি আমরা এই সেম একই সংখ্যা দ্বারা এটাকে যদি 10 দ্বারা ভাগ দিই, এটাকেও আমরা দিব কত দ্বারা ভাগ? 10 দ্বারা ভাগ। তাহলে আসবে কত? 5। অর্থাৎ যে কোনো একটা জিনিস, আমরা আরেকটু এটাকে আরেকটু অন্যভাবে বলি। আমি বললাম যে কয়ের কাছে আছে, কয়ের কাছে আছে 100 টাকা আছে, ক্ষয়ের কাছে আছে 200 টাকা, ঠিক আছে? গয়ের কাছে আছে 300 টাকা। এই হচ্ছে তাদের তিনজনের কাছে টাকার পরিমাণ। এখন যদি আমরা বলি যে তাদের কাছে কি যে পরিমাণ টাকা আছে সেটাকে আনুপাতিকভাবে আমরা হিসাব করবো, তাহলে আমরা এইভাবে লিখতে পারি 100 অনুপাত 200 অনুপাত 300। এখন দেখেন, আমরা যদি বলি যে এরকম 100, 200, 300 এই অনুপাতে আছে, তখন সেটা বলতে একটু কি, একটু বড় সংখ্যা লাগে। সো আমরা কি করব? অনুপাতের যে কোনো একটা সংখ্যাকে, যে আমরা আমরা যে সংখ্যা, এই 100টাকে যদি আমরা 10 দ্বারা ভাগ দিই, তাহলে আসবে কত আমাদের? 10। এটাকে যেহেতু 10 দ্বারা ভাগ দিছি, এটাকে আমরা তো কত দিয়ে ভাগ দেবো? 10 দ্বারাই ভাগ দেবো। তাহলে আমাদের আসবে কত? 20। এটাকে আসবে কত? 30। একইভাবে আমরা দেখলাম যে এটাকে 10 দ্বারা ভাগ দেওয়ার পরে আমরা আরো ভাঙাতে পারি, আরো ছোট করতে পারি। তাহলে আবার আমরা 10 দ্বারা ভাগ দিই, আসলো কত? 1:2:3। অর্থাৎ এরপরে এখন এই 1, 2, 3 এরপরে আর আমরা ভাঙাতে পারি না। একদম লেটেস্ট, একদম সবচেয়ে ছোট সংখ্যাটা আসলো কি? 1, 2, 3। অর্থাৎ ক, খ এবং গ এর মাঝে টাকার পরিমাণ আছে কি পরিমাণ? 1:2:3। এই জিনিসটাকে আমরা বুঝাই কি? অনুপাতের মাধ্যমে। তাহলে অনুপাত জিনিসটাকে আমরা মোটামুটি বুঝতে পারছি, ঠিক আছে? আমরা পরে আস্তে আস্তে আমরা আরো ক্লিয়ার হবে। এখন দেখেন, আমরা নেক্সট স্লাইডে যাই। মনে করেন আমাদের এগুলো হচ্ছে কনসেপ্টের জন্য, ঠিক আছে? আমরা মনে করলাম যে কোনো একটা আননোন একটা কথা, যে কোনো একটা ম্যাথ দেয়া আছে। আমি বললাম যে রফিক রফিক ও মাসুদ, ও মাদুস হয়ে গেল। আচ্ছা,
আচ্ছা, রফিক এবং মাসুদের মাঝে চকলেট পাবার হার হচ্ছে 2:5, তাই না? আমি বললাম কি 2:5, বা আমি একটা অনুপাতটাকে একটু চেঞ্জ করে দিই, এটাকে আমি বললাম 4:7, ঠিক আছে? রফিক এবং মাসুদের মাঝখানে চকলেট পাওয়ার হার, বা চকলেট না, আমরা বললাম টাকার হার আছে কত? 4:7। এখন এই 4:7 দ্বারা আমরা কি বুঝবো? শুরুতে দেখেন, এটা খুব সিম্পলি অঙ্কটা করব। অর্থাৎ রফিকের টাকা হচ্ছে 4 টাকা, আর মাসুদের টাকা হচ্ছে কত? 7 টাকা। অর্থাৎ যদি তাদের দুইজনের মাঝে টোটাল যদি 11 টাকা থাকতো, এই দুইটার অনুপাত যদি আমরা যোগ করি, তাহলে আমরা কত আসবে? 4 + 7 = 11 টাকা, তাই না? তাহলে এখন আমরা এটা বুঝবো, যদি এই দুইজনের মাঝে টোটাল টাকা যদি 11 টাকা হয়, তাহলে রফিকের কাছে আছে 4 টাকা, আর মাসুদের কাছে আছে কত টাকা? 7 টাকা। আবার আপনারা দেখেন, আমি বললাম এখন সাদ্দাম ও কবির, সাদ্দাম এবং কবিরের মাঝখানে টাকার অনুপাত হচ্ছে 2:9। এখন এটা দ্বারা আমরা বুঝবো কি? আচ্ছা, 2:9, 11 হয়, আমি 3 লিখলাম। সাদ্দাম এবং কবির হচ্ছে 1:3 বললাম। কত? 1:3। সাদ্দাম এবং কবিরের মাঝে টাকার অনুপাত হচ্ছে 1:3। এখন এটা দ্বারা আপনারা কি বুঝবেন? এখন এই দুইটা অনুপাতকে যোগ করবেন, এই দুইটা অনুপাতকে যোগ করলে আসতেছে কত টাকা? 4 টাকা। এটা দ্বারা বুঝবেন, যদি তাদের দুজনের মাঝখানে টোটাল টাকা থাকে 4 টাকা, তাহলে সাদ্দামের কাছে আছে 1 টাকা, কবিরের কাছে আছে কত টাকা? 4 টাকা, ঠিক আছে? পরীক্ষায় এরকম অঙ্ক দেখবেন মাঝে মধ্যে, যে এক পরীক্ষা দিবে যে কোনো একটা পাত্রের ভেতরে পানি মিশ্রিত দুধ আছে, ঠিক আছে? পানি এবং দুধ। তো বলে দিল পানির অনুপাত হচ্ছে 5 এবং দুধের অনুপাত হচ্ছে কত? 2। এরকম একটা অঙ্ক দিয়ে দিল। আমরা অঙ্ক এখন সলভ করবো না, অঙ্ক আমরা আস্তে আস্তে পরে সলভ করবো। তাহলে আপনারা এটা দ্বারা কি বুঝবেন? যদি এই পাত্রটার ভেতরে, এটা হচ্ছে অনুপাত দেয়া আছে, এটা এক্সাক্ট সংখ্যা না, যদি এই পাত্রটার ভিতরে 7 লিটার মানে টোটাল লিকুইড থাকতো, দুধ থাকতো, টোটাল দুধ কত? 7 লিটার, মানে দুইটা পানি মিশ্রিত দুধ যদি টোটাল 7 লিটার হতো, তার ভিতরে দুধ আছে, মানে একদম পিওর দুধ আছে 5 লিটার, আর পানি আছে কত লিটার? 2 লিটার। কথা কি আপনারা বুঝতে পারছেন? মানে অনুপাত দুইটাকে আমরা যোগ করার পরে যে যোগফলটা আসবে, এইটাকে আমরা বুঝবো। যদি অতটুকু পরিমাণ থাকতো, যেমন আমরা বললাম কি দুধ এবং পানির অনুপাত কত? 2, তাহলে আমরা বললাম যে এই পাত্রটার ভিতরে যদি আনুপাতিক হারের এই যে পানি মিশ্রিত দুধ যদি 7 লিটার থাকে, তাহলে দুধ আছে 5 লিটার, আর পানি আছে কত? 2 লিটার। এটা দ্বারা আমরা অনুপাতকে বুঝে থাকি। আচ্ছা, অনুপাত জিনিসটা কি বুঝলাম আমরা এখন? তাহলে অনুপাত জিনিসটা আসলে কি বোঝায় আমরা মোটামুটি বুঝতে পারছি, যে টোটাল জিনিসের এইটা হচ্ছে পানির অংশ, এটা হচ্ছে দুধের অংশ, কোনটা দ্বারা কি বোঝায় এটা আমরা বুঝতে পারছি। এখন থিওরিটিক্যাল হালকা পাতলা কথা আছে, এই কথাগুলো জেনে এতটুকু জানলে আর আমরা হালকা একটু থিওরিটি জানবো, থিওরি জানার পরে আমরা ম্যাথ সলভ করা শুরু করে দেবো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন অনুপাতটা আমরা তো লিখি 7:3, তাই না? এটাকে আমরা এইভাবে লিখতে পারি 7/3। এখন দেখেন, আমরা যে এই যে লিখলাম যে অনুপাত, এই যে 7/3 বা 3/7, এটা লিখলাম, তাই না? আচ্ছা, এখানে যেটা শুরুতে লিখছি, এই যে দেখেন, এই যে এইটা 7টা কি শুরুতে না, আর 3টা হচ্ছে কি পরে, বা 7টা উপরে আর 3টা হচ্ছে কি নিচে। এই যে যেটা শুরুতে থাকে, এটাকে আমরা বলি পূর্ব রাশি, ঠিক আছে? আর এই যেটা পরে থাকে সেটাকে আমরা বলি উত্তর রাশি, ঠিক আছে? পরীক্ষা হলে দেখবেন মাঝে মধ্যে আপনাকে বলবে পূর্ব রাশিটাকে এত দ্বারা চেঞ্জ করলে, অথবা পূর্ব রাশি অথবা উত্তর রাশি বলবে, ঠিক আছে? তখন আপনারা যাতে কনফিউজ না হন। তাহলে পূর্ব রাশি হচ্ছে কোনটা? যে কোনো অনুপাতের শুরুতে যেটা থাকে। তাহলে আমি এখন একটা অনুপাত দিলাম 2:5, ঠিক আছে? এটার ভিতরে পূর্ব রাশি কোনটা আপনারা বলেন তো? পূর্ব রাশি কোনটা এবং উত্তর রাশি কোনটা মনে মনে আপনারা বলেন। তাহলে 5টা হচ্ছে উত্তর রাশি, আর 2টা হচ্ছে কি পূর্ব রাশি। এখন এইটা হচ্ছে একটা সাধারণ, একটা সরল অনুপাত। এটাকে আমরা কি বলি? একটা সরল অনুপাত, একটা সাধারণ, একটা সিম্পল একটা অনুপাত, এটাকে আমরা বলি সরল অনুপাত। এখন এই যে যেখানে অনুপাতে আমাদের এলিমেন্ট আছে কয়টা? 2টা। তাহলে এটা হচ্ছে কি একটা সরল অনুপাত। আচ্ছা, এই সরল অনুপাতটাকে, যে কোনো একটা সরল অনুপাতকে যদি আমরা উল্টায় ফেলি, ঠিক আছে? এখন এতে এতক্ষণ কি ছিল? 2:5। এখন আমি লিখলাম 5:2, উল্টায় ফেললাম, তাই না? তাহলে এই যে 5:2, এটা হচ্ছে এই 2:5-এর সাপেক্ষে একটা ব্যস্তানুপাত। কথা বুঝতে পারছেন? মানে উল্টা অনুপাত। ব্যস্তানুপাত মানে কি? উল্টা অনুপাত। তার মানে আমরা স্বাভাবিকভাবে আমরা বলতে পারি না যে কোনো 5:2 এটা একটা ব্যস্তানুপাত, বাট যে কোনো ব্যস্তানুপাত হচ্ছে যে কোনো একটা সরল অনুপাতের সাপেক্ষে। তার মানে এই যে যদি পরীক্ষার হলে আসে এই যে 5:2, এটা কোন অনুপাতের সাপেক্ষে ব্যস্তানুপাত? উত্তর থাকলো 2:5,
3:2, ঠিক আছে, 4:3, এরকম যদি উত্তর দেওয়া থাকে তখন অ্যান্সার কোনটা করবেন, যে 2:5। এই 2:5-এর সাপেক্ষে 5:2 হচ্ছে একটা ব্যস্তানুপাত, অর্থাৎ একটা সরল অনুপাতের সাপেক্ষে, একটা সরল অনুপাতের সাপেক্ষে এটা হচ্ছে একটা ব্যস্তানুপাত। তাহলে আমরা আবার বলি যে কোনো একটা অনুপাত, আমরা বললাম যে 3:7, এটা হচ্ছে কি একটা সরল অনুপাত। এখন এই অনুপাতটাকে যদি আমরা উল্টায় ফেলি, ঠিক আছে, তার মানে হচ্ছে এই উত্তর রাশিটাকে আমরা যদি আগে লিখে ফেলি, আগে এতক্ষণ ছিল 3, আগে পরে ছিল 7, এখন যদি আমরা 7টাকে আগে লিখি 3টাকে পরে লিখি তাহলে এটা হয়ে গেলে কি এখন একটা ব্যস্তানুপাত। কিসের, কোনটার সাপেক্ষে ব্যস্তানুপাত? এই যে 3:7-এর সাপেক্ষে এটা হচ্ছে একটা ব্যস্তানুপাত। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি। এবার আসেন পরের কথা আমরা বলি। আচ্ছা, সরল অনুপাত ব্যস্তানুপাত জিনিসটা আমরা বুঝলাম। এবার আমরা বুঝবো সমানুপাত আর একটা হচ্ছে ক্রমিক সমানুপাত। খুব সিম্পল জিনিস আমাদের, দেখেন আমরা সমানুপাত, একটু দাঁড়ান, আমরা প্রথমে আমরা দেখব সমানুপাত। দেখেন সমানুপাত দ্বারা এই জিনিসটাকে আমরা যদি ভাঙি ইজিলি বুঝতে পারি। সমানুপাত মানে হচ্ছে সমান অনুপাত, তাই না? সমান অনুপাত অর্থাৎ দুইটা রাশি থাকবে বা দুইটা এখানে আমাদের অনুপাত থাকবে, এই দুইটা অনুপাতের ভ্যালু যদি আলটিমেটলি সেম হয় তখন সেটাকে আমরা বলি সমান অনুপাত বা সমানুপাত। যেমন দেখেন আমি একটা অনুপাত বললাম, এই হচ্ছে 1:3, এটা আমি বলে দিলাম। আর একটা অনুপাত বললাম আমরা 4:12, ঠিক আছে। এখন এটা হচ্ছে কি একটা সমানুপাত, এটা হচ্ছে কি একটা সমানুপাত, কারণ কি দেখেন এই 4:12কে যদি আমরা ভাঙি, দেখেন এই দুইটার ভেতরে কি 4 দ্বারা আমরা ভাগ দিতে পারি, তাহলে 4 4 আর 3 4 12, তাই না? কথা কি বুঝতে পারছেন? তার মানে আমরা কি বললাম, এই 1:3 দুইটাই কি অনুপাত, দুইটাই কি আলটিমেটলি সেম আসলো, তার মানে এটা হচ্ছে কি একটা সমানুপাত। কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে কি একটা সমানুপাত। তাহলে দেখেন সমানুপাতের ভিতরে আরেকটা জিনিস, মানে সমানুপাত হচ্ছে কি যে দুইটার অনুপাতটা সেম থাকবে। এখন অনুপাতটা সেম থাকলে গেলেও দেখেন এইখানে যখন আমাদের এটা তো আমরা ভেঙে পাইছি, এই লাইনটা তো আমরা ভেঙে দেখলাম যে দুইটার অনুপাত সমান, এই কারণে আমরা বললাম সমানুপাত। কিন্তু আসলে তো আমাদের অনুপাতের রাশিটা দেওয়া ছিল না, রাশি দেওয়া ছিল কি একটা ছিল 1, একটা ছিল 3, একটা ছিল 4, একটা ছিল 12। অর্থাৎ এখানে 4টা অনুপাতের কোনোটারই কিন্তু ভ্যালু একদম সোজা না, মানে সেম না। 1:3 সেম না, 4:12 একটাও সেম না, ঠিক আছে। তার মানে হচ্ছে যেখানে প্রথম রাশি, সমানুপাতের ক্ষেত্রে প্রথম রাশি এখানে ভাগ দ্বিতীয় রাশি সমান সমান তৃতীয় রাশি ভাগ চতুর্থ রাশি, এভাবে একটা দুইটা অনুপাত দেয়া থাকবে, এভাবে দুইটা অনুপাত আর এভাবে দুইটা অনুপাত, যেটা আমি এইভাবে লিখলাম 1:3 সমান সমান হচ্ছে আমরা কি বললাম 4:12, ঠিক আছে। এই যে তার মানে হচ্ছে যদি এরকম হয় যে আমাদের একটা রাশিও সেম নাই, 1 3 4 12, তার মানে হচ্ছে কি এখানে চারটাই আলাদা আলাদা, তখন এটাকে আমরা বলি একটা সমানুপাত, মানে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় রাশি এবং চতুর্থ রাশির অনুপাত সেম। কথা কি আপনারা বুঝতে পারছেন? তার মানে সমানুপাতের ক্ষেত্রে আমরা কি বলবো, ক্রমিক সমানুপাত না, যেটা এটা হচ্ছে শুধু সমানুপাত, এটা ক্রমিক সমানুপাত না। দেখেন তাহলে সমানুপাতের ক্ষেত্রে আমরা কি বলছি, চারটা রাশি থাকবে, সেখানে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির অনুপাত। সমানুপাতের ক্ষেত্রে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির অনুপাত, প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় রাশি এবং চতুর্থ রাশির অনুপাত সেম হবে। আমি আবার একটা ম্যাথ দিই আপনাদেরকে। প্রথম রাশিটা হচ্ছে মনে করলাম আমরা বললাম 3:9 সমান সমান 5:15, এটা হচ্ছে কি আমরা বলতেছি একটা সমানুপাত, মানে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় রাশি এবং চতুর্থ রাশির অনুপাত সেম। কিভাবে সে আমরা দেখলাম, এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো 1:3, আর এটার ক্ষেত্রে যদি আমরা আবার ভাঙি তাহলে কি পাবো 1:3। তার মানে হচ্ছে কি এই দুইটা জিনিসের কি অনুপাত সেম, এদের অনুপাতও 1:3, এই দুটোর অনুপাতও কি দ্বিতীয় এবং তৃতীয় রাশির অনুপাতও কি 1:3, অর্থাৎ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থ এই দুইটা, এই প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাত সমান, এ ধরনের অনুপাতকে আমরা কি বলি, সমানুপাত। এখন সমানুপাতের ক্ষেত্রে কি দেখেন, সমানুপাতের ক্ষেত্রে তাহলে কি হবে দেখেন, সমানুপাতের ক্ষেত্রে দেখেন আমরা এই অনুপাতটাকে যদি এইভাবে লিখি 3/9 সমান সমান 5/15, ঠিক আছে। তাহলে এখন দেখেন আমরা যদি লিখি এইভাবে
এই 15কে এই 3 দ্বারা গুণ দিব, আর যদি গুণ দেই 3 15 45 সমান সমান আমরা কি পাবো 5 নং, আবার পাবো কি 45। ঠিক আছে, কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে এখন দেখেন আমরা এই জিনিসটা আমরা কি বুঝাইতে চাইছি, অর্থাৎ যদি সমানুপাত হয় তাহলে প্রথম এবং চতুর্থ রাশির গুণফল এটা হবে কি দ্বিতীয় এবং তৃতীয় রাশির গুণফলের সমান। অর্থাৎ আমরা কি দেখলাম, সমানুপাতের ক্ষেত্রে, যেটা ক্রমিক সমানুপাত না, যেটা শুধু সমানুপাত, সেটার ক্ষেত্রে আমরা কি দেখলাম, প্রথম গুণন চতুর্থ, প্রথম রাশি এবং চতুর্থ রাশির গুণফল হবে কি দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির গুণফলের সমান। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। অর্থাৎ সমানুপাতের ক্ষেত্রে হচ্ছে কি প্রথম রাশি এবং চতুর্থ রাশির গুণফল হবে দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির গুণফলের সমান। আচ্ছা, এবার দেখেন আমরা দেখব ক্রমিক সমানুপাত জিনিসটা কি। ক্রমিক সমানুপাত, আচ্ছা দেখেন ক্রমিক সমানুপাত জিনিসটা হচ্ছে কি, এখানে রাশি থাকবে টোটাল 3টা। এর আগে ছিল আমাদের টোটাল 4টা, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি, কিন্তু এখানে রাশি থাকবে টোটাল 3টা। যেমন দেখেন প্রথম রাশি লিখি, দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশি। অর্থাৎ ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির অনুপাত সেম। কথাটা কি বুঝতে পারছেন? ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে হচ্ছে কি প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির অনুপাতটা সেম থাকবে। অর্থাৎ এখানে এদের মাঝে একটা কমন একটা রাশি থাকবে, যেটা দ্বিতীয়, যেটা দুটোটার মাঝে কি থাকবে। ঠিক আছে, কথা কি বুঝতে পারছেন? তাহলে এখন দেখেন এটার ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কি, দেখেন আমরা এভাবে লিখলাম, প্রথম রাশিটা হচ্ছে এ, দ্বিতীয় রাশিটা হচ্ছে বি, তৃতীয় রাশিটা হচ্ছে সি। তাহলে আমাদের ইয়াটা হচ্ছে কি এ ভাগ বি সমান সমান হচ্ছে আমাদের বি ভাগ সি, যেহেতু ক্রমিক সমানুপাতের কি প্রথম রাশি ভাগ এবং দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির অনুপাত সেম। তাহলে আমরা কি লিখতে পারি এখন, এখানে আর যদি গুণন করি তাহলে বি স্কোয়ার, এই যে এই দুইটা বি গুণন, এই দুইটা বি আমরা গুণ দিয়ে দিলাম, তাহলে বি স্কোয়ার সমান সমান হচ্ছে এ গুণন সি। কথা কি আপনারা বুঝতে পারছেন? তাহলে আমরা কি বলতে পারি, আচ্ছা তাহলে আমরা বলতে পারি ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে দ্বিতীয় রাশির স্কোয়ার হচ্ছে প্রথম এবং তৃতীয় রাশির গুণফলের সমান, প্রথম এবং তৃতীয় রাশির গুণফলের সমান। কথাটা কি আপনারা বুঝতে পারছেন? এই হচ্ছে মোটামুটি, আমরা যদি এই কয়েকটা কনসেপ্ট যদি আমরা ঠিক রাখি তাহলে আমরা মোটামুটি অনেক ম্যাথে আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে, তা দেখেন আমরা করি এখন একটা দুইটা ম্যাথ করি আমরা। আচ্ছা দেখেন, ফর এক্সাম্পল পরীক্ষা হলে আপনাদের দেয়া থাকলো, পরীক্ষা হলে আপনাদের দেয়া আছে যে কোনো দেয়া আছে আপনাদের একটা অনুপাত হচ্ছে 3:4, আর একটা অনুপাত হচ্ছে আপনাদের 5:x, 5x এটা হচ্ছে একটা সমানুপাত। ঠিক আছে, তাহলে এখন আপনাদেরকে বের করতে হবে এক্স এর ভ্যালু কত বা চতুর্থ রাশি কত বলে দিল, বা এভাবে প্রশ্ন এভাবে বলা আছে যে দুইটা অনুপাত, একটা অনুপাত হচ্ছে 3:4 এবং অন্য অনুপাত হচ্ছে 5:x। ঠিক আছে, এটা বলা আছে। অথবা বলা থাকলো, অথবা এভাবেও না, বলে দিল একটা সমানুপাতের প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি যথাক্রমে 3 4 ও 5। তাহলে চতুর্থ রাশি কোনটা বের করো, সেম একই কথা হবে। ঠিক আছে, বলে দিল কি একটা সমানুপাতের প্রথম রাশি 3, দ্বিতীয় রাশি 4 এবং তৃতীয় রাশি হচ্ছে কত 5, তাহলে চতুর্থ রাশি কত বের করো। অথবা বলে দিল যে দুইটা অনুপাত, এই দুইটা সমানুপাত, একটা হচ্ছে 3:4, একটা হচ্ছে 5:x, তাহলে আমাদের ফোর্থ রাশি কোনটা সেটা আমাদের বের করা লাগবে। খুব সিম্পল, কীভাবে বের করবেন দেখেন। তাহলে সমানুপাতের ক্ষেত্রে আমরা কি বলবো, 3/5/x, বা এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এখন এক্সটাকে আমরা উপরে নিয়ে আসবো। আমি ভেঙে ভেঙে আস্তে আস্তে করতেছি, আপনারা আস্তে, এই এক্সটাকে আমরা এখানে নিয়ে আসছি। ঠিক আছে, উপরে নিয়ে আসছি, 4 জায়গায় আছে। ঠিক আছে, আর 3টাকে আমরা আবার নিচে নিয়ে আসবো, এই 3 নিচে নিয়ে আসলাম। ঠিক আছে, এখন শুধুমাত্র আমাদের বের করা লাগবে কি এক্স এর ভ্যালু। তাহলে শুধুমাত্র আমাদের এক্স থাকবে, বাকি 4টাকে আমরা অপোজিট সাইডে পাঠাবো। তাহলে কি হবে,
5, 5 এর সাথে 4টা গুণ হবে ভাগ 3। তাহলে আমাদের কি আসবে, এক্স এর ভ্যালু হচ্ছে 20/3। এক্স এর ভ্যালু হচ্ছে এইটা। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? এখানে এক্সটা একটা পূর্ণ সংখ্যা না, একটা ভগ্নাংশ আকারে আসছে। কোনো সমস্যা নেই, পরীক্ষা হলে আনসার এটাই হবে। তাহলে আপনারা কি বুঝতে পারছেন, যদি এরকম একটা অনুপাত দেয়া হয় যে দুইটা অনুপাত হচ্ছে এরকম একটা সমানুপাত, দুইটা অনুপাত দেয়া থাকে, বলা হয় যে চতুর্থ রাশিটা বের করো, অথবা বলা হতে পারে যে এরকম প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, এরকম চতুর্থ রাশিটা বের করো। আচ্ছা, আপনারা এবার একটা ম্যাথ করেন। আমি বললাম যে একটা সমানুপাতের প্রথম রাশি হচ্ছে 7, দ্বিতীয় রাশিটা হচ্ছে 2, তৃতীয় রাশি হচ্ছে এক্স, চতুর্থ রাশি বলা হচ্ছে 10। তাহলে আমাদের তৃতীয় রাশি কত এটা বের করো, অথবা এক্স এটা বলা নেই, বলা আছে প্রথম রাশি 7, দ্বিতীয় রাশি হচ্ছে 2 এবং চতুর্থ রাশি হচ্ছে 10। তাহলে আমাদের তৃতীয় রাশি কত হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করবো দেখেন, প্রথম রাশি ভাগ দ্বিতীয় রাশি সমান সমান তৃতীয় রাশিকে আমরা এক্স ধরবো, তৃতীয় রাশি ভাগ চতুর্থ রাশি, সেম। তাহলে এখন আমরা কি করব, তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে, এক্স ইকুয়ালস টু হবে 7 গুণন 10 ভাগ 2। তাহলে কত আসতেছে আমাদের, এক্স ইকুয়ালস টু আসতেছে 35। তাহলে আমরা কি বলবো, তাহলে হচ্ছে আমাদের তৃতীয় রাশিটা হবে 35। তাহলে আমরা কি কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এখন আসেন ক্রমিক সমানুপাতের একটা আমরা অঙ্ক করি, ঠিক আছে? মনে করেন আমাদের ক্রমিক সমানুপাতে ম্যাথটা আমাদের এভাবে দেয়া আছে। আমাদের যে কোনো একটা ক্রমিক সমানুপাতের পরীক্ষা হলে বলা আসলো, আমাদের কাছে একটা ক্রমিক সমানুপাত আছে, সেই ক্রমিক সমানুপাতের প্রথম রাশি হচ্ছে 1, প্রথম রাশি হচ্ছে 1 এবং তৃতীয় রাশি বলা আছে আমাদের 16, তৃতীয় রাশি বলা আছে কত আমাদের 16। তাহলে এখন আপনাদের পরীক্ষার বের করতে বলা হলো যে তাহলে দ্বিতীয় রাশি ইকুয়ালস টু কত হবে, দ্বিতীয় রাশি ইকুয়ালস টু কত বলা হলো কি, একটা ক্রমিক সমানুপাত। এটা কিন্তু সমানুপাত না, এটা হচ্ছে কি ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে কি বলা আছে, ক্রমিক সমানুপাতের প্রথম রাশি হচ্ছে 1, তৃতীয় রাশি হচ্ছে 16। তাহলে দ্বিতীয় রাশি কত এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখেন ক্রমিক সমানুপাতের কথা আমরা কি বলছিলাম, ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির অনুপাত, প্রথম রাশি এবং দ্বিতীয় রাশির অনুপাত এবং দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির অনুপাত সমান। অর্থাৎ ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে আমাদের টোটাল রাশি হচ্ছে কয়টা, 3টা। তাহলে এটাকে আমরা আবার এইভাবে লিখছিলাম, প্রথম রাশি ধরছিলাম এ, দ্বিতীয় রাশি ধরছিলাম আমরা বি, তাহলে এ বাই বি, আবার বি ইকুয়ালস টু বি বাই সি। তাহলে এটা আমরা কি লিখতে পারি, বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এ ইস টু সি। এখানে বিটা হচ্ছে কি দ্বিতীয় রাশি, আর এটা হচ্ছে কি প্রথম রাশি, আর সিটা হচ্ছে তৃতীয় রাশি। তাহলে আমরা কি জানি, ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে দ্বিতীয় রাশি হচ্ছে দ্বিতীয় রাশির স্কোয়ার, দ্বিতীয় রাশির স্কোয়ার হচ্ছে কি প্রথম রাশি এবং তৃতীয় রাশির গুণফল। তাহলে এখন আমরা কি লিখবো, আমরা মনে করি দ্বিতীয় রাশি হচ্ছে এক্স। তাহলে আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি দ্বিতীয় রাশির এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার হবে কি প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি। প্রথম রাশি হচ্ছে 1, তৃতীয় রাশি হচ্ছে 16। তাহলে এখন আমরা কি পাইলাম, এক্স স্কোয়ার তাহলে হচ্ছে কত আমাদের 16। তাহলে এখান থেকে আমরা ইজিলি বের করতে পারি, তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে, √16। কত আসছে আমাদের, 4। কথা কি ক্লিয়ার? তাহলে এখন দেখেন আপনাদের যদি পরীক্ষা এরকম একটা অঙ্ক আসে যে আপনাদের একটা ক্রমিক সমানুপাত আছে, ক্রমিক সমানুপাতের প্রথম রাশি হচ্ছে 1 এবং দ্বিতীয় রাশি হচ্ছে 5। তাহলে এখন আপনাদের বের করতে হবে আপনাদের তৃতীয় রাশি কত, বের করতে পারবেন? তৃতীয় রাশি কত হবে, খুব সহজ। দেখেন আমরা কি জানি, একটু সবাই ট্রাই করেন, আমি করতে থাকি ততক্ষণে। আমরা জানি, পরে বুঝাই দিচ্ছি, আপনারা এটা দেখেন না, আপনারা নিজেরা প্র্যাকটিস করেন। দেখেন তাহলে আমরা কিভাবে করব, আমরা জানি বি স্কোয়ার ইকুয়ালস টু এ ইন্টু সি। তো বি হচ্ছে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে 5 স্কোয়ার, আর এ হচ্ছে 1, আর সি তো সি, ঠিক আছে। মানে সি এর ভ্যালু আমরা জানি না এখনো, আমাদের সি এর ভ্যালুটা বের করতে হবে। তো 5 স্কোয়ার করলে আসে কত, 25, ঠিক আছে। আর এটা হচ্ছে 1 যে একটা আগে ছিল প্রথম রাশির, আর এটা হচ্ছে কত তৃতীয় রাশি সি। তাহলে
আমরা কি জানলাম এখান থেকে? তাহলে সি ইকুয়ালস আমরা বলতে পারি 25। কথা কি আপনারা বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের পরীক্ষা, এই ধরনের ম্যাথ আসলে আপনারা এইভাবে সলভ করে ফেলবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা এখন আসেন আমি আপনাদেরকে একটা ম্যাথ দিই। ঠিক আছে, আপনারা মনে করেন আমি বললাম যে তিনজন লোক এ, বি আর সি, এরা হচ্ছে তিনজন ব্যক্তি। ঠিক আছে, আর এই মনে করেন যে কোনো একজন দানবীর ব্যক্তি। ঠিক আছে, এই দানবীর ব্যক্তি এই এ, বি এবং সি কে সে টাকা বন্টন করবে। ঠিক আছে, টাকা বন্টন করবে কিভাবে? 3:4:5 এই অনুপাতে সে টাকা বন্টন করবে। কথা কি আপনারা বুঝতে পারছেন? সে টাকা বন্টন করতেছে কি অনুপাতে? 3:4:5। তাহলে আমি বললাম যে সে টোটাল টাকা বন্টন করছে 120 টাকা বন্টন করছে। দানবীর ব্যক্তিটা সে টোটাল 120 টাকা বন্টন করছে। এই 120 টাকা সে এ, বি এবং সি এর মাঝখানে বন্টন করছে। ঠিক আছে, এ, বি এবং সি এর মাঝখানে বন্টন করছে টোটাল 120 টাকা। তাহলে আর তাদের অনুপাত হচ্ছে তারা কি হারে টাকা পাইছে? 3 টাকা, 3, 4 এবং 5 এই অনুপাতে। তাহলে কে কত টাকা পেলো এই অঙ্কগুলো আপনারা কিভাবে করবেন? তা আমি আপনাদের শুরুতেই বলছিলাম, আপনারা লেকচারের শুরুতেই বলছিলাম যে অনুপাতগুলো দ্বারা আসলে কি বোঝায়। এই অনুপাত তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো আমরা? 3 যোগ 4 যোগ 7, 3 যোগ 4 যোগ 5, 3 আর 4 7, 7 5 12। অর্থাৎ এই দানবীর ভদ্র ব্যক্তি সে যদি 12 টাকা টোটাল ডোনেট করতো, সে 12 টাকার এ পাইতো 3 টাকা, বি পাইতো 4 টাকা আর সি পাইতো কত টাকা? 5 টাকা। তাহলে সেটা এখন আসলে সে ডোনেট করছে কত টাকা? 120 টাকা। তাহলে সেই 120 টাকার থেকে এ কত টাকা পাবে আমরা এখন সেটা বের করি। তাহলে এখন দেখেন আমরা এটা অঙ্ক ঐকিক নিয়মে করে ফেলবো। দেখেন ঐকিক নিয়ম আমরা কিভাবে করব? সে 12 টাকা থেকে এ পায় কত টাকা? 12 টাকা থেকে এ পায় 3 টাকা। তাহলে 1 টাকা থেকে পাবে কত টাকা? কম না বেশি? কম পাবে। তাহলে 3/12। তাহলে এখন সে টোটাল ডোনেট করে কত? দানবীর ব্যক্তি 120 টাকা। তাহলে 120 টাকা থেকে তাহলে সে পাবে কত টাকা? এই এ পাবে কত টাকা? 3 গুণন 120/12। এই 3 আর 10 যদি আমরা গুণ দিই তাহলে আসবে কত আমাদের? 30 টাকা। তাহলে 120 টাকা থেকে এ ব্যক্তি পাচ্ছে কত টাকা? আমাদের 30 টাকা পাচ্ছে। হিসাব সহজ, কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখন বি কত টাকা পাবে? সেম একই হিসাব, 12 টাকা থেকে পায় 4 টাকা। 1 টাকা থেকে পাবে কম না বেশি? 1 টাকা থেকে পাবে। আচ্ছা, 12 টাকা থেকে পায় 4 টাকা, 1 টাকা থেকে পাবে 4/12 টাকা। তাহলে 120 টাকা থেকে পাবে 4 গুণন 120/12। কাটাকুটি আমরা করলে পাবো কত টাকা? 40 টাকা। এভাবে আপনারা সি এর জন্য কত টাকা হবে সেটা বের করবেন। আচ্ছা দেখেন, এগুলো এক টাইপের ম্যাথ। এখন মনে করেন আরেকটা টাইপের অঙ্ক আমরা বললাম, এই এ, বি এবং সি এদের অনুপাত হচ্ছে 1:2:3। যেভাবে আসুক না কেন পরীক্ষা আপনারা এভাবে লিখে দেবেন। ঠিক আছে, আচ্ছা এখন আমরা বলে দিলাম এটা হচ্ছে কার অনুপাত? এ, বি এবং সি। এই এ, বি এবং সি এর ভিতরে তাদের কাছে যে চকলেট আছে সেই চকলেটের অনুপাত হচ্ছে 1:2:3। কথা কি আপনারা বুঝতে পারছেন? 1:2:3। আমি বললাম যে এই যে বি এর কাছে টোটাল চকলেট আছে, আমি বললাম বি এর কাছে টোটাল চকলেট আছে 12টা। কথা কি আপনারা বুঝতে পারছেন? আমি বললাম কি তাদের অনুপাত এ, বি এবং সি এই তিনজনের মাঝে চকলেট যে আছে সেই চকলেটের অনুপাত হচ্ছে 1, 2 এবং 3। মানে এ এর কাছে একটা চকলেট, বি এর কাছে মানে অনুপাতিক হিসাবে বি এর অনুপাত হচ্ছে 2 এবং সি এর অনুপাত হচ্ছে কত? 3। এরপর আমি এক্সাক্ট সংখ্যাটা বলে দিলাম যে বি এর কাছে টোটাল চকলেট আছে কতটা? 12টা। বি এর কাছে টোটাল চকলেট আছে কতটা? 12টা। ঠিক আছে, তাহলে এখন এ এর কাছে এবং সি এর কাছে কতটা করে চকলেট আছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখন দেখেন বি এর কাছে আমরা কি বলে দিলাম? এক্সাক্ট চকলেট আছে কতটা? আমরা বললাম 12টা চকলেট আছে। এক্সাক্ট চকলেট আছে কতটা? 12টা চকলেট আছে। তাহলে দেখেন এখন সহজে আমরা বের করতে পারি, অনেক সুন্দরভাবে অনেকভাবে আপনারা ঐকিক নিয়মে করতে পারেন, আপনাদের ইচ্ছা মতো আমরা যেভাবে করতে চান আপনারা করবেন। দেখেন কিভাবে করবেন? টোটাল হচ্ছে কত আমাদের? এক্সাক্ট সংখ্যা হচ্ছে কতটা? 12টা।
এই যেটা এক্সাক্ট সংখ্যাটা সেটা উপরে লিখলেন। বি এর অনুপাত কত আছে? 2, অনুপাতিকভাবে আছে 2। এখন 12কে 2 দিয়ে ভাগ দিলে কত আসে? 6টা, 6 আসে, তাই না? তাহলে এই 6টাকে এখন প্রত্যেকের সাথে গুণ দিয়ে দিবেন। তাহলে এর কাছে চকলেট আছে কয়টা? এ এর কাছে চকলেট আছে 1 গুণন 6, 1 গুণন 6, টোটাল আছে কয়টা? 6টা চকলেট। সি এর কাছে আছে চকলেট কয়টা? সি এর অনুপাত হচ্ছে যত 3, আর আমরা এখন যেটা পাইলাম 6, 3 গুণন 6, টোটাল কয়টা আছে? 18টা। এভাবে আপনারা করে ফেলতে পারেন। কথা কি বুঝতে পারছেন? এবার এখন যদি আপনাদেরকে তাহলে বলা হয় যে তাহলে টোটাল চকলেট আছে কয়টা, তাহলে এখন আপনারা টোটালটা যোগ করে দিবেন এই তিনটাকে। এখন টোটাল, কারণ বিয়ের কাছে তো বলাই আছে 12টা চকলেট আছে, তাহলে আপনারা কি করলেন এখন এইখানে যোগ করে 30 আর টোটাল 36টা, তাহলে কতটা যোগফল করলে আমাদের কতটা চকলেট আসলো? টোটাল চকলেট আসলো 36টা। তাহলে আপনারা কথা কি বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, এখন দেখেন, এখন চাইলে আপনারা অন্যভাবেও করতে পারেন। ধরেন পরীক্ষার হলে আপনাদের বলা বলা হলো, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের দেখানোর জন্য। আপনারা চাইলে এভাবেও করতে পারেন যে পরীক্ষার হলে বলা এই সেম অঙ্কই বলা হলো বি এর কাছে টোটাল চকলেট আছে 12টা, তাহলে সি এর কাছে চকলেট আছে কয়টা? তাহলে আপনারা চাইলে এভাবেও করতে পারেন যে দুইয়ের জন্য হয় অনুপাত যখন 2 হয় তখন যদি এক্সাক্ট চকলেট হয় কতটা? 12টা। তাহলে অনুপাত 1-এর জন্য এক্সাক্ট চকলেট হবে কতটা? কম হবে 12/2। ঠিক আছে? তাহলে অনুপাত আমাদের সি এর অনুপাত কত? 3, তাই না? তাহলে অনুপাত সি এর জন্য টোটাল চকলেট হবে কয়টা? 12 3/18। আপনারা কি বুঝতে পারছেন কি আমি জানি না, আমি আর একবার করে দেখাই। দেখেন, আমি বলে দিলাম যে কোনো একটা অনুপাত 3:5:7। ঠিক আছে? আমি বলে দিলাম 3 জনের মাঝে চকলেট আছে ক, খ এবং গ। ক, খ এবং গ, এই 3 জনের মাঝে চকলেট আছে 3:5:7 এই অনুপাতে আছে। ঠিক আছে? এখন আমি বলে দিলাম যে 3-এর কাছে, মূলত ক-এর কাছে চকলেট আছে হচ্ছে 9টা। ক-এর কাছে চকলেট আছে কয়টা? 9টা। তাহলে এখন জিজ্ঞেস করা হলো গ-এর কাছে কয়টা চকলেট আছে? গ-এর কাছে টোটাল কয়টা চকলেট আছে? তাহলে আপনারা এই টাইপের অঙ্কগুলো আমি এর আগে যেভাবে এখানে দেখাইছি এইভাবে করতে পারেন খুব ইজিলি। চাইলে এভাবেও করতে পারেন, আপনাদের কাছে যেটা ভালো মনে হয়। ঠিক আছে? তাহলে দেখেন আপনারা কি বলবেন? অনুপাত 3-এর জন্য তার কাছে চকলেট আছে, অনুপাত 3-এর জন্য চকলেট হয় 9টা। তাহলে অনুপাত যদি 1 হয়, 1-এর জন্য চকলেট হবে কয়টা? কম হবে 9/3। তাহলে অনুপাত 7-এর জন্য চকলেট হবে কয়টা? 7। এখান থেকে কাটবেন 3, কয়টা আসলো? 21টা। সেম কথা কি বুঝতে পারছেন? তাহলে সি এর গ এর কাছে চকলেট আছে কতটা? 21টা আছে। ঠিক আছে? আচ্ছা, অথবা এভাবেও করতে পারেন, সেম একই জিনিস আসবে। এই টোটাল ভাগ দিবেন, টোটালটাকে এই অনুপাত দিয়ে ভাগ দিবেন, অ্যান্সার আসলো কত? 3। এই 3কে 7 দ্বারা গুণ দিবেন, কত আসবে? 3×7 = 21। একই কথা। ঠিক আছে? আপনারা যেভাবে করতে পারেন। আবার একইভাবে আপনারা চাইলে টোটাল চকলেট আছে কয়টা সেটা আপনারা বের করতে পারেন। তাহলে দেখেন টোটাল চকলেট আছে, যদি দেখেন টোটাল চকলেট আছে কয়টা সেটা কীভাবে বের করবেন। আমি বললাম যে টোটাল, আমি আবার একটা নতুন একটা অঙ্ক দিই। আমাদের অনুপাত মনে করেন 7:2:5। এটা হচ্ছে আমাদের একটা অনুপাত। ক, খ এবং গ এর মাঝে চকলেটের অনুপাত। আমি বলে দিলাম যে গ এর কাছে চকলেট আছে হচ্ছে, সরি, খ এর কাছে আমাদের চকলেট আছে, আমি বললাম 6টা। খ এর কাছে চকলেট আছে 6টা। তাহলে আমরা বললাম এখন টোটাল চকলেট আছে কয়টা? আপনারা চাইলে আগের ভাবে প্রত্যেকটা একজন একজনের কোনো বের করে এরপরে যোগ করতে পারেন, বা চাইলে টোটাল আমি এভাবে যে করাইলাম সেভাবে করতে পারেন। দেখেন, তাহলে আমাদের টোটাল অনুপাতের যোগফল কত? অনুপাতগুলো যে আমরা যোগ করি 7+2+5, তাহলে কত আসলো আমাদের? 14। টোটাল অনুপাতের যোগফল আসলো কত? 14। তাহলে দেখেন এখন কি বলবেন যে অনুপাত 2-এর জন্য আমাদের চকলেট হয় কয়টা? 6টা। 1-এর জন্য আমাদের চকলেট হয় কয়টা? 6/2। তাহলে আমাদের টোটাল অনুপাত কত? 14টা। যেহেতু আমরা টোটাল চকলেট করে সে বের করা লাগবে, তাহলে অনুপাত 14-এর জন্য আমাদের চকলেট হবে কয়টা? 6×14/2, 3×14=42। শেষ।
আমাদের তাহলে টোটাল চকলেট আছে কতটা? 42টা। আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে আপনারা করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন আর একটা জিনিস দেখালে আমাদের মোটামুটি আরেকটা ম্যাথ দেখেন। ধরেন পরীক্ষা হলে আপনাদের একটা ম্যাথ দেয়া থাকলো, যেটা আমি একটু আগেও বলছিলাম, যে কোনো একটা পাত্র, এই পাত্রের ভেতরে এটা হচ্ছে একটা পানি মিশ্রিত দুধ আছে, ঠিক আছে? পানি মিশ্রিত দুধ, এখানে দুধ এবং পানির অনুপাত হচ্ছে 5:1। কত? দুধ এবং পানির অনুপাত হচ্ছে 5:1। এটা দ্বারা আমরা কি বুঝবো? আচ্ছা, 5টা একটু সুন্দর হয়নি লেখাটা, আমি আবার লিখি 5:1। আচ্ছা, তাহলে এখন এটা দ্বারা আমরা কি বুঝবো? যদি এখানে পানি মিশ্রিত টোটাল দুধ যদি থাকে 6 লিটার, তাহলে সেখানে 5 লিটার আছে দুধ, মানে পিওর দুধ, আর 1 লিটার হচ্ছে হচ্ছে আছে কি আমাদের পানি। এখন যদি বলা হয় এইখানটাতে, এই যে আমরা যে পানি মিশাইছি, আমরা বললাম যে এখানে পানি মিশানো হয়েছে, আমরা এখানে অনুপাত অনুপাত দেওয়া আছে কত? 5:1। এখন পরীক্ষার হলে বলা হলো পানি মিশানো হয়েছে 3 লিটার। পানি মিশানো হয়েছে কত লিটার? 3 লিটার। পানি মিশানো হচ্ছে 3 লিটার। এখন তাহলে আপনাকে পরীক্ষার হলে বের করা হলো তাহলে টোটাল, এই যে এখানে পানি মিশ্রিত দুধ, টোটাল দুধ আছে পিওর দুধ আছে কত লিটার সেটা আপনাকে বের করেন। পিওর দুধ কতটুকু আছে সেটা বের করেন। আর পানি মিশ্রিত দুধ টোটাল কতটুকু আছে সেটা আপনি বের করেন। সেম আগের কনসেপ্টে আপনি আগের কনসেপ্টের মতো করবেন, ঠিক আছে? দেখেন তো আপনারা করতে পারেন কিনা, একটু প্র্যাকটিস করেন। চাইলে আমি আপনাদেরকে দেখাই, এটা ছিল আগের পেজটা। দেখেন মনে করতে পারেন কিনা, সেম আগের কনসেপ্টে আপনারা করে ফেলবেন। ল্যাপটপে চার্জ নেই। আচ্ছা দেখেন, এই ম্যাথগুলো আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাই। একটু ল্যাপটপ চার্জ নেই তো, একটু কাইন্ডলি একটু ইয়াতে থাকেন, চার্জ কানেক্ট করে নিই। আচ্ছা দেখেন, আমি কি বললাম, আমাদের পানি আছে কত লিটার? পানি দেওয়া আছে 3 লিটার, আর পানির অনুপাত কত? 1, ঠিক আছে? তাহলে সেম একইভাবে করবেন। আগে কি করবেন আপনি? এই 3কে, টোটালটাকে আপনারা অনুপাত দিয়ে ভাগ দেন। কত আসলো? তাহলে 3/1, তাহলে কত আসলো? 3ই আসলো আনসার। তাহলে পিওর দুধ কত? পিওর দুধের অনুপাত হচ্ছে 5, 5 গুণন 3, তাহলে পিওর দুধ আছে কত লিটার? 15 লিটার। তাহলে টোটাল দুধ, পানি মিশ্রিত দুধ আছে কত? 15 যোগ 3, তাহলে কত হয়? 18। পানি মিশ্রিত দুধ আছে কত? 18 লিটার। চাইলে এটাকে আপনারা আবার ওইভাবেও করতে পারেন যে টোটাল অনুপাতের যোগফল কত? 6, ঠিক আছে? তাহলে আমরা কি বলছিলাম? পানি আছে 3 লিটার, আর পানির জন্য অনুপাত কত? 1। তাহলে এখন আমরা এইভাবে লিখতে পারি যে যেহেতু 1-এর জন্য হয় কত? 3, তাহলে 6-এর জন্য কত হবে? টোটাল যেহেতু অনুপাত হচ্ছে 6, তাহলে 6-এর জন্য কত হবে? 3 গুণন 6 সমান সমান 18। ঠিক আছে? আপনারা যেভাবে করতে চান করে ফেলবেন, সেম একই জিনিস। লাস্ট একটা জিনিস আমাদের জানা লাগবে, একটা বোঝা লাগবে, তাহলে আমাদের ম্যাথস শেষ। মনে করেন আমি বললাম ক ইজ টু খ সমান সমান খ ইজ টু গ, বা সমান সমান না, আমি বললাম যে ক ইজ টু খ হচ্ছে 3:7 হচ্ছে, এটা 3, এটা 6:7 লাগছে মনে হচ্ছে, 6 মনে করেন, কোনো সমস্যা নেই। আর খ ইজ টু গ হচ্ছে আমাদের 4:5। এখন আপনাদেরকে বের করতে পারো তাহলে খ ইজ টু গ, এই তিনটা অনুপাত কত বের করো। কথা কি বুঝতে পারছেন? আমাদের দেয়া ছিল কত? ক ইজ টু খ হচ্ছে 6:7, আর খ ইজ টু গ হচ্ছে কত? 4:5। এখন আমাদের বের করা লাগবে কি? খ ইজ টু গ। খুব সহজ সিস্টেম, আপনারা কি করবেন? এই দুটোর গুণ খুব করে ফেলবেন, ঠিক আছে? গুণ করলে কত আসলো? 28। 28 লিখে ফেলেন, ঠিক আছে? 28টা হচ্ছে ক্ষয়ের জন্য। এবার দেখেন, এই সাইডে ছিল কি? 4 ছিল, মানে 28 হওয়ার জন্য সাথে সাথে কত গুণ করা লাগছে দেখেন, এই যে এখানে থেকে 6 আর 7, তাই না? এই সাথে সাথে 4 গুণ করা লাগছে। তাহলে আপনি এবার এই 6-এর সাথেও 4 গুণ করবেন। 4-6 কত আসলো? 24। এখন এখানে তো আগে থেকে 4 ছিল, 28 হওয়ার জন্য আপনার কত দিয়ে গুণ করা লাগলো? 7 দ্বারা। এই সাইডে এখন আবার আপনি 5 দ্বারা এই 7কে গুণ করবেন। 5 সাথে কত আসলো? 35, ঠিক আছে? তাহলে আপনাদের ক ইজ টু খ ইজ টু গ কত আসলো? এটা চলে আসলো। আমি আরেকটা করি, এরপর নিজেরা আপনারা আবার ট্রাই করবেন। আমি বললাম এ ইজ টু বি হচ্ছে 3:4, বি ইজ টু, না বি ইজ টু সি না, বললাম যে সি ইজ টু বি হচ্ছে আমাদের 5:3।
9। এখন এইটাকে আপনারা কীভাবে করবেন দেখেন, খুব সহজ। আপনারা কী করবেন, তাহলে এটাকে সি ইস টু বি কে আপনারা বি ইস টু সি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে সি ইস টু বি যেহেতু হয় 5:9, তাহলে সি ইস টু বি যদি হয় 5:9, তাহলে বি ইস টু সি হবে কি 9:5। সহজ কথা, ঠিক আছে। তাহলে এবার আপনারা নেন, তাহলে কত, এ ইস টু বি ছিল কত 3:4, বি ইস টু সি আছে কত, বি ইস টু সি হচ্ছে 9:5। তাহলে এবার এই দুটাই গুণ করেন, 4 নং কত 36। এটাকে আপনারা 4কে 36 হওয়ার জন্য 9 দিয়ে গুণ করে রাখছে, এই 9, এই 9 দিয়ে 3 9 27 লেখেন, 27। আর এখানে আসছে কত 4, 4 5 20, শেষ। তাহলে আমাদের হচ্ছে কি এই 4 দ্বারা আমরা 5কে গুণ করলাম। তাহলে আমরা এ ইস টু বি ইস টু সি, তাহলে আমরা এই অনুপাতটা পেলাম, ঠিক আছে। তাহলে এই কনসেপ্টগুলো আপনারা যদি রাখেন, তাহলে আমরা আশা করি আপনারা এনটিআরসি বা আপনাদের অন্যান্য যে ম্যাথগুলো আছে আপনারা খুব ইজিলি করতে পারবেন। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা কোনো ফিল ফ্রি টু আস্ক এনি কোশ্চেন, ঠিক আছে। আপনারা কোশ্চেন করবেন।